আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নবনীতা আর আমি সাইদুর রহমান। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। বাংলাদেশের আকাশে জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে 17 জুন। ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরাতেই কালো টাকা সাদা করার সুযোগ, বললেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের বৈষম্যের প্রতিবাদ করেছিলেন একমাত্র বঙ্গবন্ধু, মন্তব্য। ঐতিহাসিক 6 দফা দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা বঙ্গবন্ধু হত্যায় জড়িত অভিযোগ। রিজার্ভের পতন ঠেকাতে কর্মসংস্থান সৃষ্টি বাজেটের লক্ষ্য, বললেন অর্থমন্ত্রী। সংকট মোকাবেলায় দিক নির্দেশনা দিতে ব্যর্থ সিটিবির মন্তব্য। এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। জয়ী লক্ষ্য টাইগার ক্যাপ্টেন নাজমুল শান্তর। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। আগামী 17 জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। রাজধানী বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রাত 9:15টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। সে সময় মন্ত্রী জানান, সন্ধ্যায় রংপুরের পীরগাছা ইউনিয়নের ইটাকুমারী ইউনিয়নে জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। 1445 হিজরি 3রা আষাঢ় 1431 বঙ্গাব্দ 17 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি দেশবাসীকে জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা। টাকা ফেরাতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক 6 দফা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত 66র 6 দফা আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে দেশব্যাপী। 6 দফার মধ্যে দিয়েই বাংলার স্বাধীনতা আর স্বাধিকার আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়। ঐতিহাসিক 6 দফা আন্দোলনের 58 বছর পূর্তিতে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভার। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার বক্তব্যে উঠে আসে 6 দফার আগে পরের প্রেক্ষাপট। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার আদর্শ নিয়ে কাজ করে এগিয়ে যাচ্ছে দেশ। আজকের বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে। আমরা উন্নয়নশীল দেশের উত্তরণ ঘটানোর আমরা ক্ষমতা অর্জন করেছি। কাজে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করব। আমরা আমাদের মানুষের খাদ্য সাহায্য, মানুষের পাশে দাঁড়াবো, মানুষের জন্য কাজ করব। মানুষের আস্থা বিশ্বাস, এটাই হচ্ছে আমাদের একমাত্র শক্তি। বৈশ্বিক মূল্যস্ফীতির ধাক্কা যে সবার অর্থনীতিতে আঘাত করেছে তা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করেই দেওয়া হয়েছে। অনেকে বলে কালো টাকা, তাহলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু তা না। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না। একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপরে তো ট্যাক্স দিতেই হবে। সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। সেইরকম একটা ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে। আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, অন্তত টাকাটা উদ্ধার হোক। সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে। এটা নিয়ে নানা কথা, নানা জনের, কিন্তু তারপরেও আমরা যেগুলি মানুষের জন্য প্রয়োজন
সেখানে কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি। শিল্প উৎপাদনে গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বঙ্গবন্ধু ঘোষিত বাঙালির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন ও রক্ত ঝরার দিন ঐতিহাসিক ৬ দফা দিবস। দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকালে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৬ দফা দিবস ৭ই মার্চ পালন যারা নিষিদ্ধ করেছিল তারা ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত। নাজিব বেগ জানাচ্ছেন। তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও বৈষম্য নীতির বিরুদ্ধে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক ৬ দফা প্রস্তাব পেশ করেন বঙ্গবন্ধু। ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালের ৭ জুন আওয়ামী লীগের ডাকে তৎকালীন পূর্ব বাংলায় হরতাল চলাকালে পুলিশ ও ইপিআরের গুলিতে প্রাণ হারান মনু মিয়া, শামসুল হক, মুজিবুল হক সহ অনেকেই। বাঙালির মুক্তির সনদ হয়ে ওঠে ৬ দফা। ৬ দফা দিবসে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা জানায় বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশের স্বাধীনতা সংগ্রামে ৬ দফার তাৎপর্য তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। স্বাধীনতার পথে স্বাধিকার সংগ্রামের ঐতিহাসিক মাইল ফলক। ৬ দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলন শুরু করে এদেশের ছাত্র সমাজ। এসব দিবস পালন যারা নিষিদ্ধ করেছিল তাদের সমালোচনা করেন তিনি। এইসব দিবস ৭৫-এর পর নিষিদ্ধ করে যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে ৭৫-এর তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে। ৬ দফার আন্দোলন না হলে ৬৯-এর গণঅভ্যুত্থান হতো কিনা সেটি নিয়েও সংশয় ছিল বলে মনে করেন ওবায়দুল কাদের। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সবসময় নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করলেও শত বাধা অতিক্রম করে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে দলের সভাপতি বলেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বারবার তারা নির্বাচন থেকে পিছিয়ে যায়। আসলে তাদের দলের জন্মই চক্রান্তের মধ্যে দিয়ে, এজন্য সবসময় নির্বাচন নিয়ে বিএনপি চক্রান্ত করে। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এই বৈঠকটা হয়েছে। বিএনপির তো সমস্যা হচ্ছে যে তাদের নেতৃত্বের অভাব। কারণ সাজাপ্রাপ্ত আসামি মানে পলাতক, সেই ২১ আগস্ট গেট হামলা, 10টা অস্ত্র মামলার আসামি তারেক, যে সে লন্ডনে বসে হুকুম দেয়। হেরে যাওয়ার ভয় বারবার ইলেকশন থেকে পিছিয়ে যায়। ইলেকশন যাতে না হয় সেই চক্রান্ত করে। এই চক্রান্ত তো ওদের, যাদের চক্রান্তের মধ্য দিয়ে জন্ম, তারা তো চক্রান্তই করবে, মানুষের ভাগ্য নিয়ে খেলবে। এটাই তো সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এইগুলি তো ছিল, হাওয়া ভবন, এই সবই ছিল তাদের কর্মকাণ্ড। শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে জাতীয় বাজেট ২০২৪-২৫। অর্থনীতিতে অস্থিরতা কমানো, বিশেষ করে মূল্যস্ফীতি কমিয়ে ৬.৫ ভাগে নিয়ে আসা, বিদেশি মুদ্রার রিজার্ভের পতন ঠেকানো এবং কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে অবিচল থাকবে সরকার। বাজেট উত্তর সংবাদ সম্মেলনে কথাটি আবারও জোর দিয়ে বলেছেন অর্থমন্ত্রী। সরকার একটি গতিশীল এবং চলমান প্রক্রিয়া, কাজেই সব কৌশল বাজেটে বক্তৃতায় থাকতে হবে এমন মনে করেন না তিনি। কালো টাকা সাদা করা প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, ব্যবসায়ী সহ জনসাধারণের অনুরোধে সুযোগটি দেওয়া হয়েছে। তবে সাবেক আইজিপি বেনজির আহমেদ এই সুবিধা পাবেন না। দেখুন রিজভী নওয়াজের রিপোর্টটি। বাজেট পেশের পরদিন শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন। শুরুতেই আগামী ১ বছর সরকার কি করবে, কিভাবে করবে তার একটা বিবরণী তুলে ধরেন আবুল হাসান মাহমুদ আলী। প্রশ্নোত্তরে মন্ত্রী জানান, মূল্যস্ফীতি কমানো সরকারের অগ্রাধিকার। এই বছরের শেষের দিকে এই
কমতে শুরু করবে। দেখা যাক, চেষ্টা তো করতে হবে। শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছিল, কেউ কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু হয় নাই তো। তো কাজেই এটা একটা কন্টিনিউয়াস এবং একটা ডাইনামিক মডেলের মধ্যে আমরা কাজ করছি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে। এটি অপ্রিয় হলেও এখান থেকে এখন আমরা মুক্তি পাইনি, যে জমি ক্রয় বিক্রয় আমাদের কিছু টাকা অটোমেটিক্যালি মানে আমাদের অজ্ঞাতেই কালো হয়ে যায়, মানে অপ্রদর্শিত হয়ে সুযোগ হয়ে যায়। আমরা কথা বলি কালো টাকা আমাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। কালো টাকা যারা তৈরি করেন, কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজে ব্যয় করে ফেলেন। বেশি বেকায়দায় আছেন বৈধ বিজনেসম্যানরা, তাদের কিছু অ্যাসেটকে দেখাতে পাচ্ছেন না অডিট জনিত কারণে। সেই জন্য আমরা এটা প্রস্তাবটা করেছি। সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ সরকার এবং প্রশাসনের শীর্ষ পর্যায়ে দুর্নীতি নিয়ে প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা তো শেষ করতে দিতে হবে এবং তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত কেউ ঘোষণা করে নাই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং আগাম করে বলা যে না তাকে আমরা জেলে দিব, ফাঁসি দিব, সেটাও সঠিক নয়। সে যতই অপরাধ করুক, বাংলাদেশের নাগরিক হিসাবে তার যে অধিকার আছে সেটা থাকবে এবং বিচার ব্যবস্থাই এর সম্পন্ন করবে। 1 জুলাই থেকে নতুন অর্থ বছরে শুরু হবে প্রস্তাবিত 7,97,000 কোটি টাকার বাজেট বাস্তবায়ন। অবশ্য শুল্ক সম্পর্কিত প্রস্তাবগুলো বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়ে গেছে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রস্তাবিত বাজেট চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। বাজেট পর্যালোচনায় তাদের পর্যবেক্ষণ, মূল্যস্ফীতি প্রবৃদ্ধি ও বিনিয়োগের প্রাক্কলন অনেক বেশি উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিপর্যিত। এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। কালো টাকা সাদা করার সুযোগ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার থেকে বিচ্যুতি বলেও দাবি তাদের। মাসুর শাকির জানাচ্ছেন। নীতি নির্ধারণের জন্য প্রতি বছরের মতো এবারও সংসদে অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের পরদিন বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির বাজেট বিশ্লেষণ। রিভাইজড বাজেট 2024-এর তুলনায় 2025-এর সেটার প্রবৃদ্ধিটা 13.2%। কিন্তু যদি আমরা ঘাটতিটা দেখি এবং সিপিডির হিসাবটা মাথায় নিই, তাহলে ওই 4,25,000 থেকে 25,000 কোটি টাকা থেকে 5,41,000 কোটি টাকা করতে গেলে প্রবৃদ্ধিটা কি, সেটা হচ্ছে 27.3%। এখানে বিরাট একটা উল্লম্ফন। সিপিডি বলছে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট পদক্ষেপ নেই। রাজস্ব আদায়ে অসম্ভব টার্গেট করা হয়েছে। এই বাজেটের বেশিরভাগ লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে মনে করে সিপিডি। অর্থনীতির সামষ্টিক অর্থনীতির বিভিন্ন চলকগুলোর ক্ষেত্রে একটা উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা দেওয়ার প্রচেষ্টা চলেছে, কিন্তু এই সংকটের সময়ে আমাদের যেটা প্রয়োজন সেটা ছিল আসলে গ্রোথ প্রবৃদ্ধির দিকে না নজর রেখে আমাদের কিন্তু সংকট মোকাবেলা করাই কিন্তু প্রয়োজন ছিল। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে ন্যায্যতা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও কালো টাকা সাদা করার সুযোগ ইশতেহার থেকে সরে আসা বলে মনে করে সিপিডি। যিনি নাকি কর খেলাপ করেছেন এবং এটার সাথে কেবলমাত্র কর খেলাপ না, এটার সাথে ঋণ খেলাপি থেকে শুরু করে দেশের থেকে টাকা পাচার থেকে শুরু করে এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব, এই রাস্তায় যাব, নাকি আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টোর সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ সেটার দিকে যাব? সিপিডির গবেষকদের মতে কৃষিতে বরাদ্দ কমানো দুঃখজনক, তবে শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রাধিকারের প্রশংসা করেছে তারা। মাসরুর শাকির, চ্যানেল আই, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে বেনজির মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা কালো টাকার বাজেট, লুটপাটের জন্য বাজেট। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে মির্জা ফখরুল বলেন, দেশের সবকিছুই এখন বেনজির। তিনি বলেন, সবকিছু ধ্বংস করেছে এ সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কৃষি ও পল্লী উন্নয়নে জিয়াউর রহমানের অবদান নিয়ে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সোনালী দল।
কৃষিতে বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট। ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কি? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা, আর কোনো কলকারখানা না করতে পারি। এমপ্লয়মেন্ট কোথায়? আপনার মানুষ কর্মসংস্থান কোথায়? মানুষ কাজ পায় না। ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতো, চাকরি করতো, তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে। গ্রামের দিকে গিয়েও তো লাভ নাই, সেখানে কোনো কাজ নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আব্দুল মাল আবুল মুহিত তার কর্মময় জীবনের মধ্যেই মানুষের মাঝে বেঁচে থাকবেন বলে মত প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। তার স্মরণ সভায় বক্তারা বলেছেন, এই কিংবদন্তি কর্মবীরের আদর্শ অনুসরণ করিয়ে এগিয়ে যেতে হবে নতুন প্রজন্মকে। দেখুন সহকর্মী পরাগ আজিমের রিপোর্টে। আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশের অর্থনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার রূপকার। সাবেক সফল অর্থমন্ত্রীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারকগ্রন্থ ২-এর মোড়ক উন্মোচন ও স্মরণসভা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে অনুষ্ঠানে ছিলেন তার স্বজন, সহকর্মী ও বিশিষ্টজনেরা। মুহিত ভাইয়ের মধ্যে যে এত উদ্যম, এত শক্তি, এত প্রাচুর্য, এত বিস্ময়, এটা কিসের? হ্যাঁ, তার ব্রেন খুব ভালো, কিন্তু ওই স্বাস্থ্য না থাকলে কি এই রকম দানবীয় কাজ করা সম্ভব? পাকিস্তান হওয়ার সময় থেকে শুরু করছেন কাজ, আর এই যতদিন পর্যন্ত আপনারা দেখেছেন প্রত্যেক দিন প্রতি ঘন্টায় কাজ করতেন। উদ্দেশ্য হচ্ছে মুহিত ভাইয়ের যে কর্ম পরিধি, যেভাবে চিন্তা ভাবনার পরিধি, এটা দেশের এবং দশের মঙ্গলের জন্য কিভাবে কাজে লেগেছিল এবং আগামীতে আরো কাজে লাগতে পারে সেইটা দেখা। এই সমাজের একটু আপার লেভেলের, একটু ঊর্ধ্ব মহলের মানুষ মনে প্রাণে, অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, শিক্ষাগত নানা কারণে এটা ছিল তার মধ্যে। অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। নেত্রীর মধ্যে যে চিন্তাগুলো ছিল, সেই চিন্তাগুলো উনি বুঝতেন, সেটার সাথে মানুষের যে চাহিদা, মানুষের যে প্রত্যাশা, এই সমন্বয়টুকু তিনি করতেন। যে কোনো একটা সিদ্ধান্ত যে বিষয়ের উপর নেওয়া হয় তার অন্য জায়গায় তার একটা প্রতিফলন করতে পারে, সেটা ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে, সেটা তিনি বিশ্লেষণ করতেন। বক্তারা বলেন, দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ এই মানুষটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। চ্যানেল আইয়ের পর্দায় টিভি প্রিমিয়ার হয়েছে কন্টেন্ট অব দ্য মার্কেট। প্রিমিয়ার উপলক্ষে অভিনেত্রী আফসানা মিমি নির্মিত কন্টেন্টের শিশু শিল্পীরা এসেছিলেন চ্যানেল আই। সেখানেই তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। বিস্তারিত দেখুন সুলতান আহমেদ রিপোর্টে। কেউ যখন আমাকে ক্রিকেটার হয়ে ওঠার গল্পটা কেমন জানতে চায়, 14 বছরের এক কিশোরের স্বপ্ন পূরণের গল্পে নির্মিত হয়েছে কন্টেন্ট অফ দ্য মার্ক। জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি নির্মিত যে কন্টেন্টটি প্রদর্শিত হচ্ছে বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। এরই ধারাবাহিকতায় টি-20 বিশ্বকাপ ক্রিকেটের উৎসব মুখর সময়ে চ্যানেল আইয়ের পর্দায় এবার অফ দ্য মার্ক। কন্টেন্টটির টিভি প্রিমিয়ারকে উপলক্ষ করে কথা হচ্ছিল এতে অভিনয় করা শিশু অভিনয় শিল্পীদের সাথে। এরই মাঝেই চ্যানেল আইয়ে আগমন ঘটে জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেনের। ছোট কাকু খ্যাত আফজাল হোসেনকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ে শিশু শিল্পীরা। জানোই তো যে আমি ছোট কাকু এত বছর ধরে করি, সেটার কারণটা কি? মূল কারণ হচ্ছে যে তোমাদের মতো যারা, তাদের প্রতি ভালোবাসা, তাদের জন্য কিছু করা। এবং এই আমাদের দেশে পরিদুরজা সাগরের এই গল্প তোমাদের মতো যারা বয়সী তাদের কাছে পছন্দ তো বটেই, এবং বড়রাও অনেক বেশি পছন্দ করে। আর তোমরা যে আমাকে চিনতে পারলে এটা আমি অবাক হয়েছি, কারণ এটা তো ছোট কাকুর বেশভূষা না, কি করে চিনতে পারলে না? হ্যাঁ, অফ দ্য মার্কে অভিনয় করেছেন আরহাম, মুস্তাফিজুর নূর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমি, আরিবা, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম। আমি আমার অনুভূতি কথায় প্রকাশ করতে পারবো না,
বিকজ আমি ওনার অনেক বড় ভক্ত। আমি ওনার কমিক্স পড়েছি, বই পড়েছি, আমি হলো এপিসোডস দেখেছি। ছোট কাকু, ছোট কাকু ফার্স্ট হইলে গিয়ে অভিনয় ছিল, এই জন্য আমার আরো বেশি ভালো লাগছে। প্রথমবার অভিনয় করলাম তো, সো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু জানতে পারলাম, ভালোই লেগেছে, অনেক ভালো লেগেছে। ইন অ্যাসোসিয়েশন উইথ লঙ্কা বাংলা অবতামার্ক নিবেদন করেছে এসিআই ফান সুপার চ্যাম্প কেক। করে দেয়া হোক। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। আমাদের হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। যাচ্ছি পরের সংবাদগুলোতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক আমার নতুন সময়ের ইমেরিটাস এডিটর নাইমুল ইসলাম খান। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত বিজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ নাইমুল ইসলাম খানকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে সরকারের সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বিশিষ্ট সাংবাদিক, চ্যানেল আইয়ের সাবেক যুগ্ম সম্পাদক প্রণব সাহার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। গভীর শ্রদ্ধা ভরে এই সহকর্মীকে স্মরণ করছে চ্যানেল আই পরিবার। নির্লোভ, নির্ভীতাচারী প্রণব সাহা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ২০১৮ সালের এই দিনে মারা যান। ১৯৫৪ সালের ১৫ জানুয়ারি মানিকগঞ্জের গড়পাড়ায় জন্ম হয় প্রণব সাহার। ১৯৮৪ সালে দৈনিক বাংলার বাণী পত্রিকায় সহ সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। ২০০১ সালে চ্যানেল আইতে যোগ দেন প্রণব সাহা। চ্যানেল আই নিউজের জন্মলগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত সাথেই ছিলেন প্রণব সাহা। জাতীয় প্রেস ক্লাবের সদস্য ছিলেন তিনি। নিষ্ঠাবান সাংবাদিক প্রণব সাহার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাঁর সহকর্মী, স্বজন এবং শুভানুধ্যায়ীরা। পারিবারিকভাবে মানিকগঞ্জের গড়পাড়ায় তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। নরেন্দ্র মোদীকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রোববার সন্ধ্যায় শপথ গ্রহণ করবেন মোদী। রাষ্ট্রপতির সাথে দেখা করার পর মোদী সাংবাদিকদের বলেন, গত ২ দফায় ভারতে উন্নয়নের যে গতি বজায় ছিল, তৃতীয় দফার ৫ বছরেও তাই থাকবে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, নরেন্দ্র মোদীর কাছে স্পিকার সহ গুরুত্বপূর্ণ দপ্তর দাবি করেছেন জোটের নেতা নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। এছাড়া দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর দলগুলোর মধ্যে দফায় দফায় আলোচনা চলছে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হবে বিজেপিকে। তবে বিজেপি স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব জোটগুলোকে দেবে না বলে জানা গেছে। এদিকে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে শনিবার ভারতে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। গত ৩ দশকে নর্থ সাউথ ইউনিভার্সিটি এনএসইউর স্নাতকদের বিভিন্ন অর্জনের প্রতি সম্মান এবং কৃতিত্ব উদযাপন করতে যাচ্ছে এনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া। ৮ই জুন অস্ট্রেলিয়ার মেলবোর্নে সেন্ট কিল্ডা টাউন হলে এনএসইউর প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মকর্তাদের নিয়ে সেলিব্রেশন রিসাইটালে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে অংশ নেবেন ভয়েড রাফা ব্যান্ডের গায়ক রায়েফ আল হাসান রাফা এবং গায়িকা এনএসইউর প্রাক্তন ছাত্রী এলিটা করিম। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে ডিসিফার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ডিজেন একাডেমি। সহ স্পন্সর হিসেবে থাকছে আরং, ফ্যাশন পার্টনার হিসেবে থাকছে আয়ুর অ্যান্ড জেড। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং ডেইলি স্টার। এছাড়াও স্ট্যান্ড আপ কমিটির পথিকৃৎ নাভিদ মাহমুদ অনুষ্ঠানে অতিথিদের মনোরঞ্জন করবেন। সাংস্কৃতিক অঙ্গনের আরো খবর। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইমামি বাংলাদেশ লিমিটেডের ইমামি ঈদ উপহার উৎসব ২০২৪। ইমামি বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন পণ্য সারা দেশে পৌঁছে দেয়া ডিলারদের নিয়ে এই আয়োজন করা হয়। প্রথম পুরস্কার জিতে গাড়ি পেয়েছেন জাকি ট্রেডার্সের হাজী শহীদুল ইসলাম। এছাড়া দেওয়া হয় মোটরসাইকেল, ফ্রিজ ও আইফোন সহ নানা রকমের আকর্ষণীয় পুরস্কার।
অনুষ্ঠানে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ইমামি বাংলাদেশ লিমিটেডের বিজনেস হেড অরূপ কুমার গাঙ্গুলি, সেলস হেড হাসান মাহমুদ, কোম্পানির হেড অব মার্কেটিং এবং অন্যরা। আমরা চাই যে আমাদের যে বিজনেস পার্টনার যারা আছে, শুধু বিজনেস পার্টনার বলতে আমরা যে নিজেদের তা নয়, দেশের ভেতরে যারা আমাদের হোলসেলার, যারা আমাদের মাল ক্রয় করেন, তাদের সাথে সম্পর্ক সুদৃঢ় করার জন্যই আমাদের এই আয়োজনটা। আমরা এটা চাই যে আমরা সবাই মিলে একসাথে বিজনেসটা করি এমনভাবে যাতে ওরাও প্রফিটেবল হয়, আমরাও প্রফিটেবল থাকি। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। দীর্ঘ তাপ প্রবাহ সহ নানা প্রতিকূল পরিস্থিতিতেও গাইবান্ধায় এবার বোরো ফলের ধানের ভালো ফলন হয়েছে। চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ, তবে উৎপাদন খরচের চেয়ে বাজার দর কম হয় লাভবান হতে পারছেন না কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারা দেশে উদযাপিত হয়েছে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী। বৈশ্বিক উষ্ণতা, প্রাকৃতিক বিপর্যয় রোধে সারা দেশে সবুজ বেষ্টনী তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের ভূমিকার প্রশংসা করেন বিশিষ্টজনেরা। ধরিত্রী রক্ষায় বেশি বেশি গাছ রোপণের আহ্বানও জানান তারা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও নিচ্ছি বিরতি, আর যখন ফিরছি তখন থাকছে প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল সংবাদে আরো খবর নিয়ে। আমরা দুজন আবারও স্বাগত জানাচ্ছি। রাজধানীতে এক হাটের গরু অন্য হাটে জোর করে নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, 13 জুন থেকে অস্থায়ী হাটে গরু আসা শুরু হবে। হাটের নিরাপত্তায় প্রবেশ পথে তল্লাশি চৌকি সহ বিশেষ নজরদারি থাকবে। অনুমোদিত জায়গায় হাট বসালে গরু জব্দ করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। এবার রাজধানীতে স্থায়ী 2টি সহ 19টি গরুর হাট বসবে। সকল গরুর হাটের যারা ইজারাদার তাদেরকে বলেছি তারা যেন তাদের হাটে যে সমস্ত গরু আসবে বিভিন্ন খামার থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে, সেই ট্র্যাকে তারা যেন সেই হাটের নামটি মোবাইল ফোন নাম্বার সহ লিখে দেয়, যাতে এক হাটের গরু অন্য হাটে যেতে না পারে। যদি সেটি যায় তাহলে তাদের বিরুদ্ধে, বা কেউ যদি জোর করে নেওয়ার চেষ্টা করে বা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাবিবুর রহমান ডিএমপি কমিশনার কথা বলছিলেন। আমরাই বাঁচাতে পারি বন্যপ্রাণী প্রতিপাদ্যে বাগেরহাটের শরণখোলায় বন্যপ্রাণী সংরক্ষণ এবং গণসচেতনতা কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, ছিলেন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক আলমগীর হোসেন, বন্যপ্রাণী সংরক্ষণ দলের সদস্য সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেলের সঙ্গে। আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেলের সংবাদে। যাচ্ছি পরের সংবাদে। রাজধানীতে দুদিনের রেফ্রিজারেটর মেলা শুরু হয়েছে। প্রথম আলো.com আয়োজিত মেলায় ফ্রিজ উৎপাদনকারী দেশি বিদেশি 11টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আয়োজকরা জানিয়েছেন, কোরবানির ঈদকে সামনে রেখে এ আয়োজন করা হয়েছে। থাকছে ডিসকাউন্ট সহ র্যাফেল ড্রতে পুরস্কারের ব্যবস্থা। তেজগাঁও গুলশান রিং রোডের আলোকি কনভেনশন সেন্টারে শুরু হওয়া দুদিনের মেলা চলবে প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। এবারে
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় প্রধানমন্ত্রীর দেয়া 10টি স্মার্ট স্কুল বাস পরিচালনায় আবারও বিআরটিসি ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সময় ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, জিপিএইচ ইস্পাত লিমিটেডের উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ শওকত ওসমান, মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ ওসমান গনি, বিআরটিসির ম্যানেজার মোহাম্মদ জুলফিকার আলী এবং অন্যরা। আগামী 2 বছর জিপিএইচ ইস্পাতের 10টি বাসের চালক কর্মচারীদের বেতন ছাড়াও জ্বালানি খরচ সহ বাসগুলো সব ধরনের সংরক্ষণ খরচ হিসেবে 1,44,00,000 টাকা অনুদান দেবে। এবারে খেলার খবর।